বলা হয়ে থাকে যখন কেউ মারা যায় সে অপেক্ষা আমাদের খুব শীঘ্রই শেষ হয়ে যায়, কিন্তু যখন কেউ হারিয়ে যায় এবং তার কোনো খোঁজে আমরা কখনো পাই না, সেই অপেক্ষা কখনোই শেষ হয় না। 10 ফেব্রুয়ারি 2012-তে এক ব্যক্তি হারিয়ে যায়। তার পরিবার সাধারণতই থানায় একটা জিডি করে, তারপর তারা অপেক্ষায় থাকে কখন সে ফিরে আসবে। তার 10 বছর পর 23 জানুয়ারি 2023 উত্তরপ্রদেশের ফিরোজাবাদ উত্তর থানার কৃষ্ণনগর এলাকায় উমেশ চান তার বাড়িটি মেরামত করে। তার বাড়ির সেফটি ট্যাঙ্কে কিছু সমস্যা তৈরি হয় এবং সে তা ক্লিন করার জন্য কিছু লোক ভাড়া করে, এবং তারা যখন সেফটি ট্যাঙ্ক ক্লিন করতে আসে সেখানে একটি কঙ্কাল খুঁজে পায়। কঙ্কাল খুঁজে পাওয়ার পর সেই ক্লিনার উমেশ চানকে কিছু না বলেই সরাসরি পুলিশের কাছে কমপ্লেন করে, আমরা এখানে একটি কঙ্কাল খুঁজে পাই। পুলিশ ঘটনাস্থলে আসে এবং তারা একটি নর কঙ্কাল দেখতে পায়। যাচাই বাছাইয়ের পর তারা উমেশ চানকে জিজ্ঞাসাবাদ করে যে এই কঙ্কালটি কার, যেহেতু বাড়িটি তোমার, সুতরাং তুমি এটা সম্পর্কে হয়তো খুব ভালো বলতে পারবে। কিন্তু উমেশ চানের এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সে বারবার পুলিশকে এটা বলতে থাকে যে আমি কিছুই জানি না এই কঙ্কালটি কার, এবং অনেক জিজ্ঞাসাবাদের পর সে এটা স্বীকার করে যে 2015 সালে সুনীল নামে এক ব্যক্তির কাছ থেকে সে এই বাড়িটা কিনে নেয়। স্বভাবতই পুলিশ সুনীলের খোঁজে বের হয় এবং জানতে পারে যে সুনীল 2018 সালে মারা যায়। তার স্ত্রী এবং তার ভাই এটা কনফার্ম করে যে সুনীল 2018 সালেই মারা যায়। কঙ্কালের রহস্যটা আরো ঘনীভূত হতে থাকে। কঙ্কালটা কার, কোথা থেকে এসেছে, কেনই বা এখানে এসেছে, কেই বা মেরেছে, কাকেই বা মারা হয়েছে, এই বিষয়গুলো আরো রহস্যবৃত হতে থাকে। সুনীলের ওয়াইফ এবং ভাইয়ের কাছ থেকে মূলত সঠিক ঘটনাটা জানা যায়। ছোটলাল এবং সুনীল তারা দুজন বন্ধুর মতোই ছিল। ছোটলাল নামে এক ব্যক্তি এবং সুনীল তারা বন্ধুর মতোই ছিল। তাদের একটা খারাপ অভ্যাস ছিল, তারা জুয়া খেলতো এবং তারা একসাথে জুয়া খেলতো। সুনীল জুয়া খেলার জন্য জুয়া খেলা হেরে গিয়ে বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে দিত। এতেই সুনীলের স্ত্রী খুব রেগে যায়। সে ভাবে যে হয়তো ছোটলালের পরামর্শে, ছোটলালের তাল পেয়ে সে এসব করতেছে। সে ছোটলালের বাড়িতে গিয়ে ছোটলালকে অনেক বকাঝকা করে আসে। এরপর ছোটলালও খুব রেগে যায়, সেও সুনীলের বাড়িতে আসে এবং খুবই হই হল্লা করতে থাকে। এতে সুনীল এবং ছোটলালের মধ্যে একটা ঝগড়া হয়ে যায়। ঝগড়া হওয়ার পর দুজনের হাতাহাতি হয়ে যায়। হাতাহাতির পর এক সময় সুনীল ছোটলালকে ধাক্কা মারে এবং ছোটলালের মাথা দেয়ালে ধাক্কা খায়, আর এতে ছোটলাল ঘটনাস্থলেই মারা যায়। ছোটলাল মারা যাওয়ার 3জন সাক্ষী ছিল। এক ছিল সুনীল, আর ছিল সুনীলের ওয়াইফ এবং ছিল সুনীলের ভাই। কিন্তু এই ঘটনাটা তারা কোথাও প্রকাশ করেনি, কিন্তু এই লাশটা তারা কি করবে সেটাও বুঝতে পারেনি, কারণ যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্টের মতোই ছিল। পরবর্তীতে তারা লাশটাকে সেফটি ট্যাঙ্কে ফেলে দেয় এবং দীর্ঘদিন এ নিয়ে কোনো আলোচনা হয়নি। ছোটলালের যে বউ ছিল, বাচ্চা ছিল, ওরা অপেক্ষা করতে থাকে যে ছোটলাল কবে ফিরে আসবে। তারা শুধু থানায় একটা ডায়েরি করে। দেখা যায় পরবর্তীতে সুনীল যেহেতু জুয়া খেলতো, জুয়া খেলে তার অনেক টাকার প্রয়োজন হয়, সে বাড়িটা বিক্রি করে দেয় আর ওই বাড়িটাই কিনে নেয় উমেশ চান নামের ওই ব্যক্তিটি। হয়তো এখানে যখন সুনীল যখন ছোটলালকে মেরে ফেলে, তারপর পুলিশ ঘটনা তদন্ত করে এই সমাধান পায়, তখন তারা ছোটলালের স্ত্রীকে জানায় যে আপনাদের স্বামী ওই দিনই মারা গিয়েছিল যেদিন হারিয়ে গিয়েছিল, আপনারা থানায় জিডি করেছিলেন। হয়তো এখানে ছোটলালের স্ত্রী অপেক্ষা শেষ হয়। তারা যে দীর্ঘ বছর অপেক্ষায় ছিল, কখনো না কখনো হয়তো ছোটলাল ফিরে আসবে। সেখানে যখন জানতে পারে ছোটলাল মারা যায়, তাদেরও দীর্ঘশ্বাস বেরিয়ে আসে এবং তারা সেই অপেক্ষা থেকে মুক্তি পায়। কিন্তু কি হবে যখন কেউ কখনো ফিরেই না আসবে? তখন মানুষ কতদিন ঠিক অপেক্ষা করতে পারে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ ওয়াহিদ সরকার আছি আপনাদের সাথে। আজকে যে সত্য ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি তা হচ্ছে উত্তরপ্রদেশের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন কানপুর রেলওয়ে স্টেশনের 27 এপ্রিল 2024 রাত আনুমানিক 8টা বাজে। কানপুর রেলওয়ে স্টেশনে 3জন পুলিশ ছিল পাহারাদার। তার মধ্যে একজন ছিল সাব ইন্সপেক্টর আসলাম খান,
তিনি ছিল প্ল্যাটফর্ম 1-এ, অন্য দুজন পুলিশ ছিল প্ল্যাটফর্ম 2 এবং 3। তখন সাব ইন্সপেক্টর মোহাম্মদ আসলাম খান তিনি দেখতে পান একজন ভিখিরি, এরকম ময়লা পোশাক আশাক পরা এক ব্যক্তি, তিনি ডাস্টবিনে, প্ল্যাটফর্ম 1-এর ডাস্টবিনে এরকম হাত ঢুকাচ্ছেন এবং সেখান থেকে লিকুইড ও পানি জাতীয় যা পাচ্ছেন তা নিয়ে খাওয়ার চেষ্টা করছেন। তারপর আসলাম খান নিকটস্থ ক্যান্টিন থেকে এক বোতল পানি এনে ওই লোকটাকে দেয় এবং ভিখিরি পানিটা খায়। খাওয়ার পরে খুব সুন্দরভাবে আসলাম খানকে বলে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, এবং তার উচ্চারণ, অ্যাকসেন্ট সবকিছু খুব সুন্দর ছিল। এটা শুনে আসলাম খান খুবই অবাক হয়, একজন ভিখিরি যে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খায় সে কিভাবে এত সুন্দর করে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার বলে। তার সন্দেহ হয়, সে ভাবে কোনো গোয়েন্দা কিনা বা তার কোনো সিনিয়র অফিসার কিনা তাদেরকে পরীক্ষা করার জন্য এভাবে বেশ পাল্টে এসেছে। তখন তিনি জিজ্ঞাসা করে যে আপনি কে, আপনার আসল পরিচয় কি আমাকে বলেন, আপনাকে তো দেখতে ভিখিরির মতো মনে হয় না। তখন তিনি জানান তার নাম হচ্ছে মহাবীর সিং এবং বয়স 28। মহাবীর সিংকে তখন আসলাম খান তাদের থানায় নিয়ে যায় এবং থানায় নিয়ে গিয়ে তাকে প্রথমে খাবার দেয় এবং রিল্যাক্স হতে বলে। তারপর বলে, আপনার পুরো ঘটনা আমাকে খুলে বলুন, আপনার সাথে কি হয়েছিল, আপনি আজকের এই অবস্থানে কিভাবে আসলেন। তখন মহাবীর সিং জানায় যে ওনার নাম হচ্ছে মহাবীর সিং, ওনার বয়স 28 বছর, অরাইয়ার জিলাইকার বিদুনা থানার সামায়ান নামক গ্রামে থাকে। বিদুনা থানার সামায়ান নামক গ্রামে সে পরিবার নিয়ে থাকতো। ঘটনা শুরু হয় 26 জুন 2022 সালে। তার কোনো প্রয়োজনে টাকার প্রয়োজন ছিল, তো যেহেতু টাকার প্রয়োজন ছিল আর তারা গ্রামে থাকে, তাকে একটু দূরেই যেতে হয় টাকা আনার জন্য, বিদুনা থানায় যেতে হয় মূলত। তো সে 26 জুন 2022 সালে টাকা ওঠানোর জন্য সে শহরে যায়, যা ছিল তার গ্রাম থেকে 8 কিলোমিটার দূরে। সেখানে টাকা উঠাতে গিয়ে দেখে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নাই। তখন সে তার এক বন্ধুকে ফোন করে এবং বন্ধু তাকে এটিএম থেকে টাকা উঠিয়ে দেয়, তাকে সাহায্য করে। টাকা তোলার পর সে টাকা পেয়ে তখন বাড়ির দিকে ফিরতেছিল। তখন প্রায় সন্ধ্যা হয়ে যায়, গাড়ির জন্য অপেক্ষা করতেছিল, গাড়ি পাচ্ছিল না, যেহেতু গ্রামের রাস্তা গাড়ি পাওয়া একটু কঠিনই বলা চলে। তখন তার কাছে একটি গাড়ি এসে থামে, সাদা রঙের একটি গাড়ি সে দেখতে পায় এবং গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে যে আমি এখানে সামনেই যাব, আপনি আমাকে নিয়ে যেতে পারবেন কিনা। গাড়ির ভিতরে অন্য কয়েকজন যাত্রীও ছিল, তারা অনেক ভিন্ন ভাষায় কথা বলতেছিল, তিনি মূলত তাদের ভাষা কিছুটাই বুঝতে পারতেছিলেন না। ওইটা আর যাই হোক, হিন্দি ভাষা ছিল না। সে গাড়িতে উঠে পড়ে এবং ওই লোকগুলো কিছু একটা খাবার খাচ্ছিল তারা সবাই মিলে। তখন মহাবীর সিংকেও বলে, আপনি খাবার খাবেন কিনা। মহাবীর সিং তখন খুবই ইয়াং বয়সে ছিল, তখন তো 24 বছর বয়সে ছিল, 26 বছর বয়সে ছিল। যখন বলে যে খাবার খাবেন কিনা, সে ওদের কাছে খাবার নিয়ে নেয় এবং খাবার খায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে বাড়িতে ছিল না, সে ছিল একটা টয়লেটের ভিতর বন্দি। সে নিজেকে একটা টয়লেটের ভিতর বন্দি অবস্থায় আবিষ্কার করে এবং সে যখন এখান থেকে জিজ্ঞাসা করে যে আমি কোথায় আছি, আমি কেন আছি এখানে, আমাকে এখানে কেন নিয়ে আসছেন, এখান থেকে বের হওয়ার জন্য সে চেষ্টা করে, তখন একজন লোক আসে, তাকে অনেক মারে, তাকে এতটাই মারে যে সে কথা বলার মতো শক্তিও তার ছিল না। আর তাকে মূলত এভাবে ঘুম পাড়িয়ে রাখার জন্য তাকে ইনজেকশন দেওয়া হতো, যা তাকে দুর্বল করে দিত, তার চিন্তা শক্তিকে লোপ করে দিত এবং তাকে কথা বলার পর্যাপ্ত শক্তিও থাকতো না। এভাবে দীর্ঘদিন তাকে ইনজেকশন দেওয়া হতো, তাকে ঘুম পাড়িয়ে রাখা হতো, তাকে ওখানে বন্দি করে রাখা হয়েছিল। একটা সময় এসে সে খুবই ক্লান্ত হয়ে পড়ে, কথা বলাই বন্ধ করে দেয়। তখন ওরা তাকে দিয়ে এখান থেকে দিনের বেলা তাকে নিয়ে যেত একটা জায়গায় বিল্ডিং বানানোর জন্য। সেখানে এরকম তার মতো আর অসংখ্য বন্দী ছিল, যাদেরকে দিয়ে মূলত একটা কনস্ট্রাকশনের কাজ করানো হতো, বিনা পয়সায় কনস্ট্রাকশনের কাজ করানো হতো। আর যখনই তাদের ঘোর কেটে যেত তাদেরকে পুনরায় ইনজেকশন দেওয়া হতো। এভাবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এসব ঘটতেছিল এবং তারা খুবই ভিন্ন ভাষায় কথা বলতো। বিভিন্ন এলাকার মানুষরা এভাবে এনে একত্র করে সবাইকে বিভিন্নভাবে বন্দি রেখে
তাদেরকে যে দাসের মতো কাজ করানো হতো। এভাবে সে দীর্ঘদিন চলে যায় ওখানে, দিন যায়, মাস যায়, বছর বছর চলে যায়। সেখানে কোনো কিছুরই ব্যবস্থা ছিল না, কোনো প্রযুক্তি ছিল না। দিনের আলো রাতের আলো তার কাছে সমান মনে হতো। কখন যে মাস পেরিয়ে বছর চলে যায় তার কোনো খবরই থাকে না। তার দাড়ি মোছ বড় হয়ে যায়, খাবারের অসুবিধা, ঘুমের অসুবিধা, তার চেহারাও ভেঙে যায়। যে সুন্দর চেহারা ছিল তাও চিনার কোনো উপায় ছিল না। তার দাড়ি মোছ চুল অনেক বড় হয়ে যায়। এভাবেই তার দিন চলতে থাকে। প্রায় 2 বছর চলে যায় এভাবেই। তারপর একদিন এপ্রিল 2024, সে ওখানে মোটামুটি পুরনো হয়ে যায়। আর যারা পুরনো হয়ে যায় ওদের প্রতি ওই লোকদের টেক কেয়ারও কমে যায়। ভাবে যে ওরা তো পুরনো হয়ে গেছে, ওরা আর কোথায় যাবে, ওদের যাওয়ার আর কোনো জায়গা নেই। ওরা হয়তো এই জায়গার সাথে নিজের মন মানিয়ে নিয়েছে, তাই ওদেরকে তেমন একটা নজরদারিতে রাখা হয় না। অবশেষে এপ্রিল 2024 একদিন রাতে মহাবীর সিং ওখান থেকে পালিয়ে যায় সফলভাবে। সে ওখান থেকে পালানোর পরও তার বিশ্বাস হচ্ছিল না যে আমি কোথায় পালিয়ে গিয়েছি, কোথায় আছি, বা আমি আসলে এখান থেকে পালিয়ে আসতে পেরেছি কিনা। তাই সে ওখান থেকে পালিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটা রেল লাইন খুঁজে পায়। সে ভাবে যেহেতু একটা রেল লাইন খুঁজে পেয়েছি, আমি নিশ্চয়ই একটা শহরও খুঁজে পাবো। সে ওই রেল লাইন ধরে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটা স্টেশনে গিয়ে পৌঁছায় এবং সেখানে মূলত সে প্রথম বুঝতে পারে তাকে কিডন্যাপ করে সাউথ ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছিল। সে থাকে উত্তর পাশে ইন্ডিয়ার, তাকে নিয়ে যাওয়া হয়েছিল সাউথে। এবং সেখান থেকে মূলত তার যাত্রা শুরু হয়। সে একের পর এক ট্রেন পাল্টাতে থাকে, কোনো ট্রেনের টয়লেটে লুকিয়ে থাকে, কোনো ট্রেনের সিটের নিচে লুকিয়ে থাকে। এভাবে সে একের পর এক ট্রেন পাল্টাতে পাল্টাতে সে মূলত উত্তরপ্রদেশে আসার চেষ্টা করছিল। আর এরই প্রেক্ষিতে 27 এপ্রিল 2024 সে কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে আসে, যেখানে এসে তার খুবই পানির পিপাসা পায়। কিন্তু তার সাথে না ছিল টাকা, না ছিল খাবার, না ছিল পানীয়। তাই সে ডাস্টবিন থেকে পানির বোতল কুড়িয়ে সেখান থেকে পানি, জুস যা পাচ্ছিল তাই খাওয়ার চেষ্টা করছিল। আর তখনই মূলত 1 নম্বর প্ল্যাটফর্মে ডিউটিরত মোহাম্মদ সাব ইন্সপেক্টর মোহাম্মদ আসলাম খান তাকে দেখতে পায় এবং তাকে সেই পানি অফার করে। তারপর তার কথার মাধ্যমে জানতে পারে যে তার এই ঘটনা এরকম, তার সাথে এরকম অন্যায় করা হয়েছে। এখান থেকে মূলত সাব ইন্সপেক্টরের সাথে তার দেখা হয়, তাকে থানায় নিয়ে আসে এবং এই পুরা ঘটনার খোলসা হয়। পুরা ঘটনা খোলসা হওয়ার পর তাকে জিজ্ঞাসা করে তোমার আত্মীয় স্বজন আছে কিনা, তোমার বাড়ি কোথায়, তোমার কারো নাম্বার মুখস্থ আছে কিনা। তাকে এইসব পার্সোনাল বিষয়গুলো জিজ্ঞাসা করার জন্য তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া পসিবল হয়। সে তারপর তার এক কাজিনের নম্বর দেয়, ওর চাচাতো ভাই যার নাম ছিল রবীন্দ্র, তার নম্বর দেয়। পুলিশ তার সাথে কথা বলে। রবীন্দ্র জানায় যে মহাবীর সিং তো 2 বছর আগে মারা গিয়েছিল, আমরা অনেক খোঁজ করি কিন্তু তার কোনো খোঁজই পাওয়া যায় না। যখন ওদেরকে ভিডিও কলে কথা বলে দেয়া হয়, সে যখন মহাবীর সিং যখন ওর চাচাতো ভাইয়ের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে, তাদের বিভিন্ন পুরনো কথা স্মৃতি ভেসে ওঠে এবং তারা একে অপরকে চিনতে পারে। রবীন্দ্র এটা নিশ্চিত করে যে হ্যাঁ, এটা ওর চাচাতো ভাই মহাবীর সিং, যে 2 বছর আগে হারিয়ে গিয়েছিল। মহাবীর সিংকে পেয়ে তার মা খুবই কান্না করে। তার মা তো ভেবেছিল তার ছেলে হয়তো মারাই গিয়েছে। তাদের যে একটা দীর্ঘ অপেক্ষা ছিল, কাউকে ফিরে না আসার অপেক্ষা, কেউ এই যে মহাবীর সিং হারিয়ে গিয়েছিল না মারা গিয়েছিল, তারা কোনো খবরই জানতে পারেনি। এবং পরবর্তীতে ওনার ছেলেকে খুঁজে পেয়ে ওনার যে আত্মার শান্তি মিলে, এই বিষয়টা এতটাই হৃদয় বিদারক ছিল, সেটা হয়তো আপনারা অনুভব করতে পারবেন না। এভাবে মানুষ হারিয়ে গেলে এবং তাকে পেয়ে যাওয়ার পর তার অপেক্ষার অবসান হয়। আর যাদেরকে কোনো পাওয়াই যায় না, তারা হয়তো দীর্ঘ এক অপেক্ষায় থাকে। যখন মানুষ মারা যায় তখন পরিবার খুব সহজেই মানিয়ে নেয়, কিন্তু কেউ যখন হারিয়ে যায় পরিবার কখনোই মানিয়ে নিতে পারে না। তারা ভাবে হয়তো আজ ফিরে আসবে, হয়তো কাল ফিরে আসবে, হয়তো পরশু ফিরে আসবে। দীর্ঘ এক অনন্ত অপেক্ষার সৃষ্টি হয়। তো বন্ধুরা, আজকের গল্পটি এতটুকু পর্যন্তই। আপনারা যদি আমার গল্পটিকে পছন্দ করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান, আমাকে উৎসাহিত করুন।
এই গল্পটি শোনানোর উদ্দেশ্য কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা নয়, কাউকে হার্ট করা নয়, মূলত শিক্ষামূলক উদ্দেশ্যে আমি এই গল্পটি তৈরি করেছি। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ক্রাইম থেকে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।